চলছে প্রচন্ড তাপপ্রবাহ। এই গরমের উষ্ণতা সবচেয়ে বেশি কষ্ট দেয় আমাদের পরিবারের বয়স্ক এবং সবচেয়ে বয়োজ্যেষ্ঠ বা শিশুদেরকে। তাপমাত্রার এই তারতম্য কিন্তু শিশুদের জন্য অসহনীয় হয়ে ওঠে, কারণ শিশুরা খুবই স্পর্শকাতর হয়ে থাকে। গরমকালে শিশুদের প্রয়োজন বাড়তি যত্ন। তাই গরমে শিশুদের বাড়তি যত্ন নিয়ে আজ আমরা আমাদের এই আয়োজনটিতে কথা বলবো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটালের সৌজন্যে স্বাস্থ্য কথায় আপনার জিজ্ঞাসায়। আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টিতে পরামর্শ দেওয়ার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন নবজাতক শিশু ও বাতজ্বর বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর সাইদা আনোয়ার ম্যাম, অধ্যাপক ও বিভাগীয় প্রধান শিশু বিভাগ ম্যাম কর্মরত আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আমন্ত্রণ করছি আমাদের এখন আজকের আয়োজনটিতে। ম্যাক্স আচ্ছা, প্রাক্তন। ওকে ম্যাম, দুঃখিত। আমি আপনাকে আমন্ত্রণ করছি আমাদের আজকের আয়োজনটিতে। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য এবং স্বাস্থ্য কথাকেও ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি ম্যাম। সময় উপযোগী একটি বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। আপনাকে পেয়েছি এবং আপনার চেয়ে ভালো হয়তো এই বিষয়টিতে পরামর্শ আমরা হয়তো পাওয়ার মতো কাউকে পেতাম না। ধন্যবাদ জানাচ্ছি ম্যাম, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবেন আমাদের সাথে। আপনাকেও ধন্যবাদ। শুরু করা যাক। দর্শক, আজকে এই যে বিষয়টি নিয়ে কথা বলছি সেই বিষয়টিতে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, আমাদের সাথে কিন্তু সরাসরি সংযুক্ত হতে পারেন। আমাদের অফিসিয়াল পেজে কিন্তু আপনারা যেকোনো ধরনের প্রশ্ন করতে পারেন, যে প্রশ্নটি লিখতে চান। যদি শিশুদের কোনো সমস্যা হয় বা যাবতীয় যেকোনো সমস্যা নিয়ে কথা বলতে চাইলে অবশ্যই আপনাদের প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে আমাদেরকে সহায়তা করুন। আমরা অনুষ্ঠান চলাকালীন সময়ে বিষয়গুলো নিয়ে কথা বলব। ম্যামের পরামর্শটি আপনাদের কাছে পৌঁছে দিব। ম্যাম, যেমনটি বলছিলাম যে আজকে আমরা কথা বলব যে এই যে তাপপ্রবাহ চলছে, এই তাপপ্রবাহে আসলে শিশুদের কি ধরনের সমস্যা হয়ে থাকে এবং কি করণীয় প্রয়োজন? যখন আপনাদের কাছে শিশুরা আসছে, কোন সমস্যাগুলো আপনারা সাধারণত পেয়ে থাকছেন? ধন্যবাদ আপনাকে। আসলে এই তাপপ্রবাহে অতিরিক্ত শিশুরা কষ্ট পাচ্ছে। বড়রা তো বলতে পারে, ওদের এক্সপ্রেস করতে পারে, কিন্তু শিশুরা তো করতে পারে না। ফলে হচ্ছে ওরা ছটফট করতে থাকে, খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে, পানি খাওয়া বন্ধ করে দিচ্ছে, কম হচ্ছে, ঘাম অত্যন্ত সোয়েটিং হচ্ছে, ঘাম হচ্ছে, যার জন্য পানিটা বের হয়ে যাচ্ছে, ডিহাইড্রেশনে ভুগছে বাবুরা। এখন এখন বাবুদের যেটা সমস্যা সেটা হচ্ছে রোগ প্রতিরোধক শক্তি তো বাচ্চাদের অনেক কম তুলনামূলকভাবে, এবং এই গ্রীষ্মের তাপদাহে যেটা হচ্ছে সেটা হচ্ছে ভাইরাসের সংক্রমণটা অত্যন্ত বেড়ে গেছে। ফলে হচ্ছে কি আমরা প্রতিনিয়ত পাচ্ছি বাচ্চাদের অতিরিক্ত জ্বর এবং ডিহাইড্রেশন হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, নিউমোনিয়া হচ্ছে, ইভেন দেন ওদের স্কিনে একদম মানে স্কিনে ফোসকা পড়ে যাচ্ছে, ঘামাচি উঠতেছে এবং স্কিনে স্ক্যাবিস খসপাসটা জাতীয় জিনিস হচ্ছে। তারপরে হচ্ছে আপনার ভাইরাস জনিত যেমন চিকেন পক্স, আর এছাড়াও আপনার পানিবাহিত রোগগুলি হচ্ছে যেগুলি নাকি আপনার আগে ইয়েতে গরমে বেশি হয়, যেমন ধরেন ডায়রিয়ার সাথে তো বললামই, এন্টেরিক ফিভার, টাইফয়েড ফিভার হচ্ছে, জন্ডিস হচ্ছে, ভাইরাস জনিত সব অসুখগুলি খুব সংক্রমণ হয়ে যাচ্ছে। ম্যাম, আপনি অনেকগুলো রোগের কথা বললেন যেগুলো হয়তো অন্যান্য সিজনেও হয়ে থাকে বা অন্যান্য সময়ে হয়ে থাকে। কিন্তু আপনার কাছে যদি একটু বাড়তি হিসেবে জিজ্ঞেস করি যে কেন গরমের এগুলো প্রভাব বেড়ে যাচ্ছে বা কেন এই বিষয়গুলো আসলে গরমকালে আমাদেরকে অ্যালার্মিং করে তুলছে? আসলে গরমকালে অ্যালার্মিং করার একমাত্র কারণ হচ্ছে গরমের সময় ভাইরাসগুলির সংক্রমণ বেড়ে যাচ্ছে, ভাইরাসগুলি অ্যাক্টিভেট হচ্ছে এবং এটা মাল্টিপ্লিকেশন হচ্ছে। ফলে হচ্ছে কি শিশুরা বেশি রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে বড়দের চাইতে তুলনামূলক। বড়রাও, বৃদ্ধরাও, প্রাপ্তবয়স্করাও অ্যাটাক হচ্ছে, কিন্তু বিশেষ করে শিশুরা বেশি বেশি আক্রান্ত হচ্ছে, যেটা দেখা যায় না, বোঝা যায় না। শিশুরা যেমন ওরা তো ঘরের ভিতর থাকছে অথবা বাইরে বের করছে বাবা মারা যখন দরকার হচ্ছে, এইভাবে শিশুরা আক্রান্ত হচ্ছে। ম্যাম, আমরা আসলে এইবার গরম যখন আমাদের তীব্র তাপপ্রবাহ যখন শুরু হলো, আমরা একটি ওয়ার্ডের সাথে খুব বেশি প্রতিনিয়তই পরিচিত হচ্ছি, হিট স্ট্রোক। এবং হিট স্ট্রোকে আমরা জানি যে মৃত্যু সংখ্যা এর মধ্যে খুব বেশি নজর পড়েছে। শিশুদের ক্ষেত্রে এর সম্ভাবনা রয়েছে কিনা? যদি হয় তাহলে বাবা-মারা কিভাবে বুঝতে পারবেন? কি করণীয় হিট প্রয়োজন? স্ট্রোক একটা খুবই একটা
তীব্র আকারে ধারণ করছে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে হিট স্ট্রোকটা বেশি হচ্ছে। হিট স্ট্রোকটা আর কিছুই না, এটা হচ্ছে বেশি বেশি তাপমাত্রায় যখন বাচ্চারা ভীষণ ঘেমে যাচ্ছে, সোয়েটিং হচ্ছে, তখন সোয়েটিং হলে এই লবণ, সল্ট, ওয়াটার, ইলেকট্রোলাইটস এগুলি সব আপনার লস হচ্ছে। লস হয়ে যাওয়ার জন্য ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, শরীরের মধ্যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, পানি শূন্যতা হচ্ছে। ফলে হচ্ছে কি বাচ্চারা শকে চলে যাচ্ছে এবং সোডিয়ামের লেভেলটাও কমে যাচ্ছে, হাইপোন্যাট্রিমিয়া হচ্ছে। আমরা অনেক পেশেন্ট পেয়েছি এই মুহূর্তে, হাইপোক্যালেমিয়া হচ্ছে, শিশুরা হাঁসফাঁস করছে, একদম নিস্তেজ হয়ে পড়ছে, নড়াচড়া করছে না, একদম খুবই অসুস্থ হয়ে যাচ্ছে। ফলে হচ্ছে কি এটা কিন্তু হিট স্ট্রোকের একটা ধরন। যদি আমরা এই হিট স্ট্রোকটা আইডেন্টিফাই করে তাড়াতাড়ি চিকিৎসা না করি, তাহলে শিশুরা খারাপ হয়ে যাবে এবং শিশুদের শখে যে এটা মৃত্যু হতে পারে, ঝুঁকি পর্যন্ত হতে পারে। ম্যাম, যেমনটি বলছিলাম, যেমনটি আপনিও বলছিলেন যে বড়রা আমরা প্রকাশ করতে পারি বা আমাদের খারাপ লাগাটাকে আমরা বলতে পারি। কিন্তু শিশুদের ক্ষেত্রে সেটি হয়তো তারা ব্যক্ত করতে পারে না। বাবা-মাকেই বুঝতে হবে। যখন বাবা-মা বুঝবেন যে শিশুটি হয়তো এই সমস্যাটিতে পড়ছেন, তার তাৎক্ষণিকভাবে কি করণীয় প্রয়োজন? তখন ওদের তাৎক্ষণিকভাবে যেটা প্রয়োজন সেটা হচ্ছে শিশুরা যদি 6 মাসের কম হয়, তখন যদি ব্রেস্ট ফিড করে সেই বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করানো, এবং যদি সে ব্রেস্ট ফিড করতে পারে তখন সেই বাচ্চাকে খুব ঘন ঘন ব্রেস্ট ফিড করানো। এবং যদি দেখে যে নিস্তেজ হয়ে যাচ্ছে, বাচ্চা নড়াচড়া কম করছে, বাচ্চার খিঁচুনি হওয়ার উপক্রম হয়েছে, তখন কিন্তু বাচ্চাকে তাড়াতাড়ি হসপিটালের শরণাপন্ন হতে হবে আর কি। আর 6 মাসের বেশি যাদের বাচ্চার বয়স, ওদেরকে কিন্তু বিশেষ করে পানিটা একটু এক্সট্রা পানি বেশি করে খাওয়াতে হবে, তরল জাতীয় খাবার খাওয়াতে হবে, যেন এই হিট স্ট্রোকটা থেকে মুক্তি পায়। তাছাড়াও আছে যেমন এই যে দুপুর 12টা থেকে বিকাল 3টা পর্যন্ত, এই সময় কিন্তু রৌদ্রের তাপদাহ বেশি থাকে, যাতে ওই সময়টায় বাচ্চাদেরকে বের না করে বাইরে, এবং বাচ্চাদেরকে যেই রুমে রাখবে, যেই বাসায় রাখবে, সেখানে যেমন তাপটা যেন না লাগে, সেই জন্য একটা গাঢ় রঙের পর্দা ইউজ করতে পারে, মোটা পর্দা ইউজ করবে, যাতে ওইখানে তাপটা এসে না পড়তে পারে। কারণ তাপটা হচ্ছে ভীষণ ক্ষতিকর বাচ্চাদের জন্য, স্কিনের জন্য ক্ষতিকর, বাচ্চাদের এমনিতে পানি শূন্যতা হয়ে যাচ্ছে, হিট স্ট্রোক জনিত কারণের জন্য ক্ষতিকর। এই জন্য যত সম্ভব যে একটা রুমের মধ্যে যখন একটা বলে করে করে পানি রাখা, কোনায় কোনায় পানি রাখা, যাতে পানিটা একটু ঠান্ডা, পানিটা আস্তে আস্তে ঠান্ডাটা করবে আর কি রুমটাকে। এইভাবে কিন্তু শিশুদেরকে আমরা কিন্তু এইভাবে আমরা আক্রান্ত থেকে রক্ষা করতে পারি কিছুটা। ধন্যবাদ জানাচ্ছি ম্যাম। আমার আপনার কাছে আরো অনেক কিছু জানার আছে এবং অনেক বিষয় সম্পর্কে পরামর্শ নেবার আছে। কিন্তু আমাদের সময় হলো ছোট্ট একটি বিরতি নেবার। দর্শক, ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটালের সৌজন্যে স্বাস্থ্য কথায় আপনার জিজ্ঞাসায় সময় হলো ছোট্ট একটি বিরতি নেবার। বিরতির পর ফিরে এসে থাকছে আমাদের আয়োজনটি নিয়ে আরো কিছু পরামর্শ। মিসেস সামিহা রহমান একজন ব্যাংকার। বিগত 10 বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে। সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি। এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে, খরচ করেছেন হাজার হাজার টাকা। সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন, তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার। নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন। কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে। বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট, তেমনি দেশে হাঁটু, ঘাড়, কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভরতার প্রতীক।
বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটালের সৌজন্যে স্বাস্থ্য কথায় আপনার জিজ্ঞাসায়। আজ চলছে শিশুদের প্রচন্ড গরমে স্বাস্থ্যগত সমস্যা এবং তার সমাধান। আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর সাইদা আনোয়ার ম্যাম। ম্যাম, বিরতির আগে আপনার কাছ থেকে বেশ কিছু কিছু পরামর্শ আমরা পেলাম এবং পরামর্শগুলো আপনি চমৎকারভাবে আমাদের দর্শকদেরকে দিয়েছেন। এই পর্যায়ে আপনার কাছে একটু জানতে চাইবো যে পানি শূন্যতা আমরা গরমকালের সময় শুনতে পাই, ডিহাইড্রেশন বা পানি শূন্যতা হয়ে যাওয়া। এই বিষয়টিতে যখন কোনো শিশুরা যদি পড়ে তাৎক্ষণিকভাবে বাবা-মায়ের বা পরিবারের সদস্যদের কি করণীয় প্রয়োজন? আসলে যখন পানি শূন্যতা হয় সেটা হচ্ছে, যেমন এখানে যেটা পানি শূন্যতা হচ্ছে, এখানে হচ্ছে বিশেষ করে ঘাম হয়ে যাওয়ার জন্য, ঘেমে যাওয়ার জন্য অতিরিক্ত সোয়েটিং হচ্ছে, সোয়েটিং এ পানি এবং ইলেকট্রোলাইটটা লস হচ্ছে, পানি শূন্যতা ডেভেলপ হচ্ছে। আরেকটা হচ্ছে ডায়রিয়াতে পানি শূন্যতা ডেভেলপ করে, একদিকে পাতলা পায়খানা হচ্ছে, একদিকে খেতে পারছে না, আরেকদিকে সোয়েটিং হচ্ছে, আরেকদিকে বমি হচ্ছে। এইভাবে কিন্তু এই যে পানি শূন্যতা, এটা লক্ষণগুলি হচ্ছে বাচ্চা নিস্তেজ হয়ে যাবে, লেথার্জিক হয়ে যাবে এবং চোখটা গর্তে চলে যাবে, স্কিনটা একদম নিচে চলে যাবে, ইভেন দেন এটা খিঁচুনিও হয়ে যেতে পারে, বিশেষ করে বেশি করে যদি পানি শূন্যতা হয়। এখন ব্যাপারটা হচ্ছে এই পানি শূন্যতার লক্ষণগুলি দেখলে আমরা কিন্তু, যদি বাচ্চা যদি নেতায় না পড়ে, বাচ্চাকে যদি একটু অ্যাক্টিভ থাকে, তখন আমরা পানি অথবা পানি শরবত, একটু ওআরএস এর প্যাকেট, ওটস স্যালাইন খাওয়াতে হবে, যাতে বিশেষ করে এই ওটস স্যালাইন ধরেন 1 প্যাকেট, আমি সারাদিনে বলি 2 বছর বয়সের মধ্যে যারা ওটস স্যালাইনটা 1 প্যাকেট অথবা 2 প্যাকেট খাক সারাদিনে, তাহলে একটু বাচ্চারা স্বস্তি পাবে, বাচ্চারা অ্যাক্টিভ থাকবে। তো এইভাবে কিন্তু শিশুদেরকে আমরা প্রোটেক্ট করতে পারি। 1-2 নাম্বার হচ্ছে শিশুদেরকে নিয়ে যত বেশি কম বাইরে যাওয়া যায়। আর এই তাপদাহটা ভীষণ রকমের, একটা আমেরিকান গবেষণায় বলা হয়েছে যে এই তাপটা শরীরের জন্য খুবই খারাপ। 18 বছর বয়স পর্যন্ত স্কিনে খুবই খারাপ ইফেক্ট হয় এই তাপটা। এই জন্যে বলা হচ্ছে যে একটা মোটা পর্দা দেওয়া বাসার মধ্যে, তারপরে পানির বল রাখা, যাতে বাসাটা হিউমিডিটিটা মেনটেন হয় এবং বাচ্চারা যাতে একটু স্বস্তি পায়। একটু ফ্যান যদি থাকে, ফ্যানটা পাখা চালানো, আর ফ্যান যদি না থাকে তো সেই ক্ষেত্রে একটু ঠান্ডা জায়গায় বাচ্চাদেরকে রাখা এবং পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায়। এই সময় কিন্তু বিশেষ করে ইনফেকশন গুলি বেশি হয়, বিশেষ করে যখন খাবার দাবার একটু পচনশীল হয়ে যায়, কারণ যদি একটু বাসি খাবার হয় তখন এটা পচে যায়, খুব তাড়াতাড়ি পচে যায়, গরমে কিন্তু থাকে না। এই জন্য বাচ্চাদেরকে সবসময় খুব ফ্রেশ খাবার তৈরি করে খাওয়ানো উচিত। ম্যাম, ধন্যবাদ জানাচ্ছি। আমি পরবর্তী পরামর্শটি আপনার কাছ থেকে নেবার আগে আপনাকে একটু ছোট্ট অনুরোধ করব। আপনার হেডফোনের যে ম্যাম মাউথপিসটা আছে ওটি যদি একটু আপনার হাতে নিয়ে নিতেন। কারণ হচ্ছে একটু নয়েজ হচ্ছে ম্যাম। আমাদের কথা শুনতে, আপনার এই কথাগুলো শুনতে শুনতে পাচ্ছেন? ম্যাম শুনতে পাচ্ছি। হেডফোন থেকে মনে হয় একটু নয়েজ হচ্ছে। এখন? ম্যাম, আপনি কি হেডফোন ছাড়া আমার কথা শুনতে পারবেন? হ্যাঁ, দেখি। এখন বলেন। জি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন ম্যাম? শুনতে পাচ্ছি না। ম্যাম, এখন কি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, ঠিক আছে। তাহলে ম্যাম আপনি হেডফোন পরেই কন্টিনিউ করেন। আ আমি আপনার কাছে পরবর্তী জি। না ম্যাম, শুনতে পাচ্ছি না আপনাকে। না ম্যাম, আপনাকে শুনতে পাচ্ছি না। মিসেস সামিহা রহমান একজন ব্যাংকার। বিগত 10 বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে। সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি। এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে, খরচ করেছেন হাজার হাজার টাকা। সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন, তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার। নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন। কয়েকদিনের মধ্যেই
তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে। বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট, তেমনি দেশে হাঁটু, ঘাড়, কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভরতার প্রতীক। মিসেস সামিহা রহমান একজন ব্যাংকার। বিগত 10 বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে। সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি। এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে, খরচ করেছেন হাজার হাজার টাকা। সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন, তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার। নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন। কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে। বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট, তেমনি দেশে হাঁটু, ঘাড়, কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভরতার প্রতীক। মিসেস সামিহা রহমান একজন ব্যাংকার। বিগত 10 বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে। সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি। এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে, খরচ করেছেন হাজার হাজার টাকা। সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন, তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার। নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন। কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে। বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট, তেমনি দেশে হাঁটু, ঘাড়, কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভরতার প্রতীক। মিসেস সামিহা রহমান একজন ব্যাংকার। বিগত 10 বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে। সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি। এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে, খরচ করেছেন হাজার হাজার টাকা। সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন, তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার। নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন। কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে। বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট, তেমনি দেশে হাঁটু, ঘাড়, কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভরতার প্রতীক। দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিরতির পর আরো একবার। আমরা কথা বলছিলাম প্রচন্ড গরমে শিশুদের তাপ প্রবাহের বা শিশুদের অসুস্থতা এবং সেই অসুস্থতায় মিউট করণীয় কি। করতেছি তো আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর প্রেস সাইদা সাইডটা আনোয়ার ম্যাম। করি না। ম্যাম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা? এখন আসছে। ম্যাম, শুনতে পাচ্ছেন এখন আমাকে? আসছে? জি ম্যাম, শুনতে পাচ্ছি আপনাকে। আপনি শুনতে পাচ্ছেন কিনা আমাকে? ম্যাম, আপনার মাইকটা মিউট করে নিলে ভালো হতো। আনমিউট করে নিলে ভালো হতো। আচ্ছা, আমরা আমাদের কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে হয়তো সাইদা ম্যাম আমাদের সাথে সংযুক্ত হতে পারছেন না। আমরা চেষ্টা করছি তাকে তাৎক্ষণিকভাবে সংযুক্ত করার। এবং আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছি যে প্রচন্ড তাপদাহের মধ্যে শিশুদের আ অসুস্থতা এবং সেই অসুস্থতায় করণীয় কি?
আপনারা কিন্তু এই ফাঁকে আমাদেরকে প্রশ্নগুলো করতে পারেন। আপনাদের যে প্রশ্নগুলো আছে। প্রশ্নগুলো করবার আগে অবশ্যই যাবতীয় তথ্যগুলো দিন যাতে অনুষ্ঠান চলাকালীন সময়ে আমরা সেই বিষয়টি নিয়ে আপনাদেরকে পরামর্শ দিতে পারি। ম্যাম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা? শোনা ম্যাম শুনতে যাচ্ছে? হ্যাঁ, ম্যাম শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো? জি, ম্যাম শুনতে পাচ্ছেন আমাকে? বন্ধ করে আবার খুলি। ওকে ম্যাম, আপনি শুনতে পাচ্ছেন কিনা আমি আপনি কি শুনতে পাচ্ছেন ম্যাম আমাকে? আ দর্শক আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত যে টেকনিক্যাল গত কিছু সমস্যার কারণে আমাদের অতিথি যিনি আছেন অধ্যাপক ডক্টর সাইদা ম্যাম তিনি সংযুক্ত হতে পারছেন না। তার কথা শুনতে পাচ্ছি না। আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যেই দ্রুত এই সমস্যার সমাধান করব। এর মধ্যে কিন্তু আপনি আজকে যে আপনারা বিষয়টি নিয়ে আমরা কথা বলছি, সেই বিষয়টিতে কিন্তু আপনারা আমাদেরকে যেকোনো ধরনের প্রশ্ন করতে পারেন। আমরা কিন্তু সেই প্রশ্নগুলো নিয়ে আপনাদেরকে পরামর্শ দিব। ম্যাম শুনতে পাচ্ছেন কিনা? জি, শুনতে পাচ্ছি। জি। আ ম্যাম আমরা যেহেতু খুব সময় আসলে আমাদের চলে গেছে। আমরা আচ্ছা একজন দর্শকের আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি। আমি প্রশ্নতে চলে যাব। আমাদেরকে প্রশ্ন করেছেন শাহরিয়ার। তিনি লিখেছেন, "আমার বাচ্চার বয়স ২ বছর। প্রচুর ঘামাচি হয়েছে। বিশেষ করে গলার জায়গায়। ঘামাচি পাউডার ইউজ করছি কিন্তু খুব বেশি কমছে না। করণীয় কি?" এখন করণীয় হচ্ছে আপনার শিশুকে একটু পাতলা কাপড়, সুতির কাপড়, একদম সুতির নরম কাপড় পরিয়ে রাখতে হবে। একটু ঠান্ডা জায়গায় রাখলে ভালো। আর বিশেষ করে যেমন আমরা যে ঘামাচির পাউডার গুলি ব্যবহার করি সেগুলি আরো বেশি ক্যাতক্যাতা হয়ে যায়। ওইজন্য আপনি একটা পাতলা কাপড় রাখবেন যাতে আস্তে, আস্তে করে মুছে ফেলবেন শরীরটা। হ্যাঁ? বিশেষ করে গোসল করিয়ে দিবেন। প্রতিদিন গোসল করাবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। একটু শুষ্ক আবহাওয়ায় রাখবেন। দেখবেন ঠিক হয়ে যাচ্ছে। ধন্যবাদ এমডি শাহরিয়ার শুভ আপনাকে। প্রশ্নটি করবার জন্য আশা করছি পরামর্শটি পেয়েছেন ম্যাম। আমরা আসলে যেমনটি বলছিলাম যে এই তাপমাত্রা বা এই যে বর্তমানে যে তাপপ্রবাহ চলছে, এমন তাপমাত্রার অভ্যস্ততা হয়তো আমাদের বিগত কয়েক বছরে হয়নি বা অনেকেই হয়তো এই ১ম অনুভব করছেন। সেই ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে বিষয়টি আরো বেশি অসহনীয় যেহেতু আমরা বলছি যে বাচ্চারা খুবই স্পর্শকাতর হয়। কিভাবে আমরা বাচ্চাদেরকে আ স এই সার্বিক পরিস্থিতি থেকে উতরানোর জন্য বা এই অসুস্থতা থেকে মুক্তির জন্য তাদেরকে সুস্থ রাখতে পারি? তাদের যত্নে কি করা প্রয়োজন? আসলে তাদের তো যত্ন বিশেষভাবে বেশি করে নেওয়া প্রয়োজন। তাদেরকে একটু ঠান্ডা আবহাওয়াতে রাখা উচিত। যে রুমে রাখতে হবে আমি আগেও বলেছি সে রুমে একটু পর্দা দিয়ে উম একটু গাঢ় পর্দা দিয়ে রাখা উচিত। মোটা পর্দা দিয়ে যাতে তাপদাহটা আসতে না পারে শরীরের মধ্যে। তারপরে হচ্ছে আপনার আ শুষ্ক আবহাওয়ায় রাখা উচিত। একটু ঠান্ডা পানির আম বলে করে ঠান্ডা পানি রাখা উচিত রুমের ভিতরে। তারপরে বাচ্চাকে সবসময় সুতির কাপড় পরানো উচিত। সুতির কাপড় পরলে বাচ্চাদের অনেকাংশে ভালো হয় এবং তারপরে হচ্ছে আপনার বাচ্চাকে আ ফ্রেশ খাবার, যেটা তাজা খাবার তৈরি করে খাওয়ানো উচিত। বাসি খাবার অথবা বাইরের খাবার অনেক সময় একটু বড় বাচ্চা হলে ২-৩ বছরের বা ৪-৫ বছরের বাচ্চা হলে একটু ফুচকা খেতে চায়, চটপটি খেতে চায়, বাইরের একটু ফাস্ট ফুড খেতে চায়, এগুলি কিন্তু পরিহার করতে হবে। এবং এই সময়ে খুব স্ক্যাবিস হচ্ছে এই মানে পাম আ ইয়ে ও চর্মরোগ, বিভিন্ন স্ক্যাবিস হয়, স্কিন ডিজিজ। চর্মরোগ, বিভিন্ন স্কিন রোগ এবং এগুলি হচ্ছে এগুলি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বা শিশুকে একদম পরিষ্কার-পরিচ্ছন্ন হাইজিন মেইনটেইন করতে হবে এবং খাওয়া-দাওয়ার আগে সবসময় হাত ধুয়ে খাওয়াতে হবে। এভাবে করতে হবে আরকি। আ ম্যাম আমরা একটি জিনিস লক্ষ্য করতে পেরেছি যে যখন প্রচন্ড তাপপ্রবাহ চলছিল বিশেষ করে বিগত এপ্রিল মাসে আ আমাদের স্কুল কলেজ কিন্তু বন্ধ করে দিয়েছে সরকার কর্তৃপক্ষ তরফ থেকে কিন্তু বন্ধ হয়ে গেছে। কিন্তু সেটি কিন্তু আজকে থেকে আবার চালু হয়েছে। অনেক বাচ্চারাই হয়তো স্কুলে যেতে হচ্ছে, বাধ্য হয়ে হয়তো যেতে হচ্ছে। যারা স্কুল গোয়িং বাচ্চারা আছেন তাদেরকে পরামর্শ কি দিবেন যে কিভাবে তারা আসলে সতর্ক হতে পারবেন? স্কুল গোয়িং বাচ্চারা আসলে যখন বাচ্চাদেরকে স্কুলে নেওয়া হবে তখন একটা পাতলা কাপড় মানে সুতির কাপড় পরিয়ে নিতে হবে এবং ওদেরকে আ অ্যা যা উম ১১টা থেকে সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত তাপদাহ বেশি থাকে। এই সময়ে ওদেরকে এম না করে একদম সকাল, সকাল
স্কুলে দিয়ে যেতে হবে এবং স্কুলে দিতে হবে এবং স্কুলে যেখানে ক্লাসরুমের মধ্যে যেখানে তাপদাহ বেশি না আসে সেখানে বসাতে হবে এবং আমার মনে হয় শিক্ষকরা সে ব্যাপারে যথেষ্ট ওনারা কেয়ারফুল থাকবেন জি। এবং পানির বোতল নিয়ে যেতে হবে, পানি বেশি করে করে খেতে হবে শিশুকে এবং তরল খাবার বেশি করে নিতে হবে যাতে যেন বাচ্চাটা খেয়ে যাতে ওর পানি শূন্যতা না হয়। আর বিশেষ করে তখন পানি শূন্যতা হলে কিন্তু বমির ভাবটাও চলে আসে, বমি করে দিতে পারে। এই জন্য বাচ্চাকে যত পারে পানির বোতল একটু নরমাল পানির বোতল ফ্রিজের পানি এরকম দিতে হবে। জি, ম্যাম ধন্যবাদ জানাচ্ছি। আপনি বলছিলেন যে বিভিন্ন ধরনের ভাইরাল ডিজিজ বা যদি আমরা বলি যে বিভিন্ন যে ভাইরাল ডিজিজ গুলো আছে সেগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে এই ভাইরাল ডিজিজ গুলো থেকে পরিত্রাণের জন্য কি করণীয়? আসলে ভাইরাল ডিজিজ তো এয়ারের সংক্রমণে হয়। আসলে পরিত্রাণ হচ্ছে বেশি, বেশি করে রোগ প্রতিরোধক শক্তি বাড়ানো। ভিটামিন সি, ভিটামিন ডি জাতীয় খাবারগুলি, নিউট্রিশাস খাবারগুলি খাওয়া, যাতে করে শরীরের প্রতিরোধক শক্তি বাড়লে এইসব ভাইরাল ইলনেস হওয়া থেকে পরিত্রাণ পাওয়া যায়। যেমন তাছাড়াও আছে, যেমন ধরেন আপনি একটু শুষ্ক আবহাওয়ায়, ঠান্ডা আবহাওয়ায় রাখা, বাচ্চাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, সুতির কাপড় পরানো, বাচ্চাকে এই ধরনের এই জিনিসগুলি করলে আমার মনে হয় অনেকটা পরিত্রাণ পাওয়া যাবে। কিন্তু এই চিকেন পক্স, কিছু, কিছু প্রিভেন্টিভ আছে যেমন ভ্যাকসিন। টিকা আছে কিছু, কিছু অসুখের ভাইরাল ইলনেস এর। যেমন ইনফ্লুয়েঞ্জার টিকা আছে। তারপরে হচ্ছে চিকেন পক্স এর টিকা আছে। হামের মিজলস এর টিকা আছে। এরকম টিকা আছে। কিছু, কিছু ক্ষেত্রে যেমন হেপাটাইটিস এ আর বি দুটারই টিকা আছে কিন্তু। টিকা দিয়ে ওর পরিত্রাণ পাওয়া যেতে পারে। বিশেষ করে এই ভাইরাসটা ইনফেকশাস হয়ে যায় এই গরমের সময়ে। ম্যাম ধন্যবাদ জানাচ্ছি। টাইফয়েডেরও টিকা আছে। জি। টাইফয়েডেরও ভ্যাকসিন আছে। ভ্যাকসিনেশনের মাধ্যমে আমরা আগে থেকেই বাচ্চাদেরকে কিছুটা প্রিভেন্ট করতে পারি। সেফ সেফ জোনে নিয়ে যেতে পারি যাতে করে না হয় এক্সাক্টলি, সমস্যা। এক্সাক্টলি। ম্যাম ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনার কাছ থেকে বেশ কিছু পরামর্শ নিলাম এবং এই বিষয়গুলো সম্পর্কে আপনার কাছ থেকে জানলাম এবং আপনি কিন্তু ঘরোয়াভাবেই ম্যাম আমাদেরকে কি করণীয় প্রয়োজন সেই বিষয়গুলো জানাচ্ছিলেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাবা-মারা খুব বেশি উদ্বিগ্ন হয়ে পড়েন। যে কখন আসলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া প্রয়োজন সেই বিষয়টি অনেকে হয়তো বুঝতে পারেন না। কি লক্ষণ দেখা গেলে দেরি না করে তাৎক্ষণিক ডাক্তারের কাছে নেওয়ার পরামর্শ দিবেন আপনি? আসলে শিশুরা তো এমনি খেলাধুলা করে সবসময়। কিন্তু যখন খেলাধুলাটা বন্ধ হয়ে যায়, একটু নিস্তেজ হয়ে যায়, বাচ্চা শুয়ে আছে, ঘুমাচ্ছে, বাচ্চার পানি শূন্যতা হচ্ছে, ভীষণ করে বেশি করে সোয়েটিং হচ্ছে, তারপরে হচ্ছে পাতলা পায়খানা ডেভেলপ করেছে, তারপর ডিহাইড্রেশন আরো বেশি চোখটা গর্তের মধ্যে চলে গেছে। সেই সময় হলেই কিন্তু এগুলি দেখলেই কিছু, কিছু লক্ষণ দেখলেই কিন্তু বাচ্চাকে অবশ্যই পার্শ্ববর্তী হসপিটালে নিয়ে যেতে হবে। ধন্যবাদ জানাচ্ছি ম্যাম। আ যেমনটি আপনি খাওয়া-দাওয়ার কথা আমাদেরকে বলছিলেন যে, খাবার-দাবারের ব্যাপারে বাড়তি সতর্কতা আসলে নজর দিতে হবে। একটু যদি পানির কথাই বলি, যেমনটি আমরা অনেক ক্ষেত্রে জুস বলতে বা স আ আ আ পানি বলতে আমরা অনেক ক্ষেত্রে বাচ্চাদের কথা শোনা যাচ্ছে না। হ্যালো? ম্যাম আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা? এখন শুনতে পাচ্ছি। জি ম্যাম, যেটি এখন শুনতে বলছিলাম যে পাচ্ছি। আমরা প্যাকেট জাতীয় জুস দিচ্ছি বা বিভিন্ন ধরনের বাহিরের যে রাস্তার শরবতগুলো আছে সেগুলো অনেক সময় বাচ্চাদেরকে আমরা না বুঝেই খাওয়াচ্ছি। এটি কতটুকু আসলে সেফ হতে পারে একটা শিশুর জন্য? এগুলো কিন্তু খাওয়ানো যাবে না। শিশুদেরকে সবসময় ঘরের তৈরি বাড়ির খাবার খাওয়াতে হবে। ঘরের তৈরি জি, খাবার খাওয়াবে। শিশুদেরকে জুস খাওয়ালেও সেই ফল থেকে ফল রস করে খাওয়াতে হবে এবং সেটা জি। ফ্রেশ খাওয়াতে হবে, তাজা খাওয়াতে হবে। সেটা অনেকক্ষণ রেখে দিলে সেটা পচন ধরবে। পচন ধরলে কিন্তু সেটা খেলে আবার ইনফেকশন হয়ে যাবে। এইজন্যে বাচ্চাকে সবসময় তাজা খাবার খাওয়াতে হবে এবং কিছুটা নরম খাবার খাওয়াতে হবে। যাতে বাচ্চার পেটে ঠান্ডা পড়ে। মানে কোনো তেল জাতীয় খাবার, তৈলাক্ত খাবার, তারপরে ফাস্ট ফুড জাতীয় খাবার এগুলি খাওয়ানো যাবে না। এগুলি খাওয়ালেই কিন্তু আর বাচ্চাকে বাইরের জুস, চানাচুর, আইসক্রিম, আমি বলেছি ফুচকা, চটপটি, ফাস্ট ফুড এই জিনিসগুলি পরিহার করতে হবে। এই সময়ে যতটা এগুলি সম্ভব পরিহার যতটা করাটা। সম্ভব। এবং জি। পানিও খাওয়াতে হবে সিদ্ধ করে ফিল্টার করা পানি বাসার মধ্যে থেকে। বাইরের কোনো পানি খাওয়ানো উচিত না।
ম্যাম ধন্যবাদ জানাচ্ছি। আমরা ওভারঅলি একটি আপনার কাছ থেকে পরামর্শ নিলাম যে আসলে বাচ্চাদের এই গরমে কি সমস্যা হতে পারে এবং সেই সমস্যা থেকে পরিত্রাণের জন্য কি প্রয়োজন। ম্যাম আমরা বাবা-মারা আসলে সবসময় উদ্বিগ্ন থাকি যে আমার বাচ্চাটি যাতে সুস্থ থাকে এবং সবল থাকে, যাতে কোনো প্রবলেম না হয় এবং যে পরামর্শগুলো দিচ্ছিলেন আশা করছি সেই পরামর্শগুলো তাদের কাজে লাগবে। যাবার বেলায় কোনো বিশেষ পরামর্শ থাকছে কিনা আমাদের দর্শকদের জন্য? আমি বলব যে শিশুদেরকে ৬ মাস বয়সের মধ্যে যারা আছে তাদেরকে শুধু বুকের দুধ খাওয়াবেন এবং ঘন, ঘন বুকের দুধ খাওয়াবেন। এবং বুকের দুধের ছাড়া অন্য কিছু খাওয়াবেন না। অন্য কিছু খাওয়ালে এই বুকের দুধে কিন্তু রোগ প্রতিরোধক শক্তি বাড়ে। বাচ্চাদের অনেকটা ডিহাইড্রেশন ও কাভার হয়। এবং তারপরে ৬ মাস বয়সের পর থেকে বুকের দুধের পাশাপাশি যেটা খাওয়াবেন সেটা হচ্ছে বাড়তি খাবার, ফ্রেশ তৈরি খাবার। ঘরের তৈরি খাবার খাওয়াবেন। বাচ্চাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। খোলা জায়গার মধ্যে একটা রুমে রাখবেন যেখানে ঠান্ডা আবহাওয়া এবং সুতির কাপড় পরাবেন। আমি আশা করি ভালো হবে, ইনশাল্লাহ ভালো থাকবেন। ধন্যবাদ। অধ্যাপক ডক্টর সৈয়দা আনোয়ার ম্যাম আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে আপনার মূল্যবান সময় দিয়েছেন এবং আপনার গুরুত্বপূর্ণ পরামর্শগুলো আমাদের দর্শকদেরকে দিয়েছেন। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ স্বাস্থ্য কথাকে এবং ফিজিওথেরাপি আ বাংলাদেশ ঢাকা সিটি ফিজিওথেরাপি সেন্টার, ফিজিওথেরাপি ঢাকা সিটি হসপিটালকে। ফিজিওথেরাপি হসপিটালকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ ম্যাম এবং কৃতজ্ঞতা। দর্শক ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটালের সৌজন্যে এতক্ষণ ধরে অধ্যাপক ডক্টর সৈয়দা আনোয়ার ম্যাম চমৎকার পরামর্শগুলো দিচ্ছিলেন যে এই প্রচন্ড তাপদাহের সময় আমাদের শিশুদের যত্নে কি করণীয় প্রয়োজন এবং সেই সাথে তাদের যে স্বাস্থ্যগত সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো থেকে সমাধানের উপায় কি। আশা করছি ম্যামের চমৎকার পরামর্শগুলো আপনাদের কাজে লাগবে যাতে করে এই প্রচন্ড বৈরী আবহাওয়ায় আমাদের যত্নের এবং ভালোবাসার শিশুটিকে আমরা সুস্থ রাখতে পারি। আশা করছি পরবর্তী অনুষ্ঠান দেখবেন আপনারা, আমাদের সাথেই থাকবেন।